সবুজ রঙের ফুল হাতা লং গাউনে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আয়ানা। হালকা হোয়াইট আর পার্পেল মিক্সড কোখের মাঝারি দেওয়াল জুড়ে বিশাল মিরারে ঘুরে ঘুরে পরখ করছে নিজেকে। দুপুরে করে দেওয়া ইরফানের বেনুনি চুলে গুজে রাখা বেলি ফুলের মাতাল করা সুগন্ধে মৌ মৌ করছে, যাতে নিজেই মাতাল হয়ে পড়ছে আয়ানা। চোখ বুজে আসে সেই সুগন্ধি, তখনই কানে ভাসে হাসকি সুরের আওয়াজ। সম্পূর্ণ কাশ্মীরে এখন থেকে এই ফুল শুধু আমার জীবন্ত ফুলের জন্য ফুটবে, আর এই ফুলের সুবাসে আমি মাতাল হব রোজ। তড়িৎ গতিতে চোখ মেলে তাকায় আয়ানা। মিরারের নিজের ভীতু মুখের দিকে বড় বড় চোখে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস টেনে নেয়। সকালে বলা ইরফানের প্রেমময় কথায় শরীর এখনও কাঁপে। ভয়ে ভীতু মুখ চোখ ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে পরক্ষণেই শিথিল হয়। বুক চিরে শান্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। সঙ্গে দেখা যায় প্রাণবন্ত দীর্ঘ মিষ্টি হাসি। পাতলা চকলেট রঙের ঠোঁট চিরে দীর্ঘ হাসিতে চোখ বুজে আসতে চায়, আর গোলুমোলু গাল দুটো দুদিকে থেকে গর্ত হয়ে আসে। টোল পড়া গোলাপি আভার গাল দুটো দেখতে এই মুহূর্তে চমৎকার লোভনীয় লাগছে। যে কেউ এই মুহূর্তে তার রূপে মোহিত হতে বাধ্য হবে। আয়না নিজের শান্তির আত্মপ্রকাশ করে বিড়বিড় করে, আজ থেকে এটা আমার ঘর, আর ওই ভয়ঙ্কর রাক্ষসটার ঘরে যেতে হবে না। এই ঘর আমার স্বাধীনতার ঘর। হাত মুড়িয়ে কাঁধ উঁচিয়ে হেসে ওঠে। কি যে সুখ! তৃতীয় তলা বিশাল, আর এই বিশাল স্থান জুড়ে শুধু ইরফান খানের বিচরণ। তার বিলাসবহুল কক্ষ, লাইব্রেরি, কনফারেন্স রুফটপের খোলা সুইমিং পুল, জিম, আরও কিছু প্রয়োজনীয় কক্ষ, যা সব সময় তালা দেওয়াই থাকে হয়তো। আয়না সেসব কিছু জানে না। একটু একটু ইরফান তাকে যতটুকু নিয়ে গিয়েছে তাই দেখার ভাগ্য হয়েছে মেয়েটার। ইরফানের বিশাল কক্ষের পাশে আয়নার জন্য এই কক্ষ গত 2 দিন হলো ডেকোরেশন করা হয়েছে। আয়নার কাছে ইরফান খানের বিশাল ঘুটঘুটে কালোর আবরণ কক্ষ জাহান্নাম মনে হলেও পাশের এই সাদা পার্পল মিক্সড ঘরখানা স্বর্গ মনে হয়। যে কেউ দেখলেই বলবে সেটা রাত, আর এই কক্ষ শুভ্র দিন। জোরে শ্বাস টেনে অনুভব করে আয়ানা নিজের ক্ষণিকের স্বাধীনতা। যখন ইরফান এ ঘরে নিয়ে আসে, তাকে সব কিছু তার পছন্দ মাফিক হয়েছে কিনা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে যাচ্ছিল, কিন্তু মেয়েটা একটু তাকিয়ে শুধু মাথা নাড়িয়েছে। তু শব্দটুকুও করেনি, কিন্তু ঠিক মন নিষ্পিস করেছে। বিশেষ করে বিছানার বাম দিকের দেওয়ালের সম্পূর্ণ পাশ জুড়ে পুতুলের মেলা দেখে সে ভীষণ খুশি হয়ে যায়। ইরফান নেই ভাবতেই দৌড়ে ছুটে যায় সেসব পুতুলের মাঝে। তুলে নেয় নিজের সাইজে টেডিটা। ছোট মুখ আনন্দে আটখানা হয়। দীর্ঘ এতদিন পর একটু শান্তি লাগলো। বরাবরই দুটো জিনিসে তার দুর্বলতা কাজ করে। এই পুতুল, দ্বিতীয় হচ্ছে সাজগোজের সরঞ্জাম। মানে মানুষের বিরাট বিরাট শখ থাকে। কারোর হয়তো অমুক কালেকশান থাকবে, না হয় তমুক কালেকশান থাকবে, কিন্তু আয়নার শখ তার ঘর ভর্তি তুলোয় মোড়ানো মোটা তাজা বিভিন্ন সাইজে টেডি থাকবে, আর আলমারি ভর্তি সাজের সরঞ্জাম থাকবে। মনে পড়ে তার আব্বু যখন ইন্ডিয়া কিংবা বিজনেসের মালামালের জন্য মালয়েশিয়া যেতেন, তখন আর কিছু নিয়ে ঘরে ফিরুক আর না ফিরুক, একটা টেডি আর কিছু কসমেটিক ঠিক আয়নার জন্য তুলে আনতেন। মেয়ের পছন্দ কখনো ভুলতেন না তার আব্বু জায়েদ আহমেদ। বরাবরের মতোই নাকের কাছে টেডিটা ছোঁয়ায় আয়না। সময় নিয়ে টেনে নেয় শ্বাস, কিন্তু আজ আর বাবা সুগন্ধি নেই পুতুলের গা জুড়ে। প্রতিবার এই কাজটা করত সে। প্রতিবার বুকে আঁকলে তার জন্য আনা পুতুলের গা জুড়ে বাবার সুগন্ধি পেত আয়না খুব আবদার করে বলতো আয়না তার ঘর ভর্তি টেডি থাকবে, আর এক আলমারি ভর্তি সাজগোজের জিনিস থাকবে। আর ঘর ভর্তি টেডি দেখে প্রথমে তার কথাই মনে পড়ে আয়নার, আর সঙ্গে সঙ্গে এক ফোঁটা নোনা জল খসিয়ে যায় গাল বেয়ে। হাত থেকে আগের জায়গায় জিনিসটা গুছিয়ে রেখে চারিদিকে চোখ বুলিয়ে যায়। রুমের এক পাশ জুড়ে সুন্দর মতো সাজঘর তৈরি আছে, যার বিশাল মিরারের আর ছোট ছোট টব জুড়ে বিভিন্ন দামি দামি সাজের সরঞ্জাম। হাত ছুঁয়ে দেখে যায় সেসব। এই স্থানটা ঘরের সবচেয়ে পছন্দের স্থান মনে হয়
আয়নার কাছে কি নেই, সব আছে। আর সব কিছুতেই বিলাসিতা ছড়িয়ে। বরাবরই সাজের সরঞ্জাম তার প্রিয়, তার স্বাস্থ্যে ভীষণ পছন্দ। সেই ছোটবেলা থেকেই টিপটপ সেজে গুজে উড়ে বেড়াবে সে। ম্যাম, ছোট হুজুর কলে। পিছনে ঘুরতেই এক কোণে চেপে থাকা শ্যামবর্ণের টিয়াকে চোখে পড়ল। মাথা নিচু করে দাঁড়িয়ে, আয়নার সমবয়সী হবে। ইরফানের স্পাই মেজবাউদ্দিনের মেয়ে টিয়া। ইরফানের অনুপস্থিতির এই মেয়েটা তার আশেপাশে থাকবে, এটাই আদেশ করেছে দানবটা। না থেকেও চারদিক থেকে আয়নাকে নজরবন্দি করে রেখেছে। ভাবতেই দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে আয়নার। ঘর ভর্তি ছোট ক্যামেরা ব্যতীত বাহিরে গার্ড, পাশে আবার এই মেয়ে। কোথায় আছে তাহলে স্বাধীনতা তার? সে কিনা এত সময় ঘর পরিবর্তনে নিজের স্বাধীনতা খুঁজেছিল। পরক্ষণে ফোনের কথা খেয়াল হতে দৌড়ে ছুটে যায় রুমে। একজন মহিলা সার্ভেন্ট মাথা নিচু করে ফোন ধরে। আটকে ওঠে আয়না, সঙ্গে সঙ্গে মোবাইল কানে চেপে নেয়। কাঁপা কাঁপা হাত আরও কেঁপে ওঠে, চেপে চোখ বুঝে নেয় গম্ভীর কণ্ঠে। কলিজা বেড়েছে? বলিনি কল আসার সঙ্গে সঙ্গে রিসিভ হওয়া যায়? অবাধ্য হচ্ছ সুন্দরী। মোবাইলের ওপাশের ভরাট রাগী গলায় চিকন গরনে মেয়েটা থরথর করে কাঁপে। অস্পষ্ট স্বরে বলে, আমি চেঞ্জিং। সেখানেও মোবাইল নিয়ে যাবে? যেখানে তুমি সম্পূর্ণ ইরফান খানের, সেখানে আমার কাছে তোমার প্রাইভেসি বলতে কিচ্ছু নেই। তোমার সব কিছু আমার। চোখ বড় বড় হয়ে যায় আয়নার এমন বেফাঁস কথাই। কিছু বলতে পারে না, তার পূর্বেই ঠান্ডা নেশাক্ত পুরুষালী গলা ভেসে আসে। এমন বড় বড় চোখে তাকাবে না ইউজান। আই কান্ট রেজিস্ট মাইসেলফ। কাঁপে আয়ানা, ভয়ে নয় লজ্জায় শরীর মিয়ে যায়। মুখের সামনে আসা একগুচ্ছ চুল সরিয়ে নিতে চায় নরম আঙুলে। সঙ্গে সঙ্গে গম্ভীর গলায় হাত থেমে যায়। ডোন্ট জান, ইট ইজ মাই রাইট। চুপ থাকে আয়ানা, পা দিয়ে ফ্লোর খুঁড়তে থাকে। হাঁসফাঁস করছে সে। পরক্ষণে ভেসে আসে ইরফানের মাদকতার কণ্ঠ। থেমে যায় আয়নার হাত। বুকে টিপ টিপ করছে সেই সুরে। ইরফান গম্ভীর, স্পষ্ট আর মাতাল সুরে। Say you love me, not gently, but like it's the last sin you'll ever commit. থমকে যায় আয়ানা, ঠোঁট কাঁপে। স্থির হতে দেয় হৃদয়। সঙ্গে সঙ্গে আদেশ সুরে পুনরায় ভেসে আসে ইরফানের তাড়া দেওয়া আওয়াজ। আগের মতো নরম নয়, কঠিনভাবে বলে ওঠে। Tell me quickly. পুরুষালী উত্তেজিত কণ্ঠে মিয়ে যায় আয়না। কি করবে আর কি বলবে, হঠাৎ অপ্রস্তুত হয়ে পড়ে। চেয়েও মুখ ফিরে, ভয়ে শব্দ বের হয় না। যাকে ভয় করে তার সামনে ছোট শব্দ রাখতে শরীর কাঁপে। যার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সেই ভয়ঙ্কর দানবকে নাকি সে ভালোবাসি বলবে, তাও অসম্ভব। আয়নার জান বেরিয়ে যাবে না। I think তুমি চাইছো না সবকিছু স্থির আর সুন্দর থাকুক। ধ্বংস করে দিব সব। ইরফান যেন ঠান্ডা মাথায় ধ্বংস করার হুমকি দেয়। কেঁপে উঠে হাত সঙ্গে সঙ্গে মোবাইল পড়ে যেতে নিলে টিয়া ভীতু হাতে চটজলদি ধরে নেয়। তারপর এগিয়ে দিতেই আয়না ঝটপট বলে ওঠে। আমি চোখ বুজে বলতে চাই, কিন্তু শরীর কেঁপে ওঠে আয়নার। বারবার বলতে চাই, কিন্তু ঠোঁটের আগায় এসেও থেমে যায়। অপর পাশ থেকে ফুসফুস নিঃশ্বাস ভেসে আসছে। দানবটা কি খুব রেগে? ভাবতে কলিজার সহ কেঁপে ওঠে আয়ানার। আগে যদি জানতাম আপদ পালাবে, ঠ্যাং ভেঙে দিতাম। এখন খুঁজে কি হবে? এতদিনে দেখো কোথায় মরে পড়ে আছে আপদ। আমি জিসান। গলায় ভাঙা মদের বোতলের এক অংশ চেপে ধরতেই আলিশা বেগম ভয়ে পিছিয়ে যায়। বড় বড় চোখে তাকান পাগলাটে জিসানের দিকে। ভয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে। 40 বছর বয়সী আলিশা বেগমের। এই ছেলে নাকি এমপি। এই মুহূর্তে কেউ দেখলে নির্ঘাত খবরের কাগজ ছাপাবেন। রাগান্বিত জিসান রাগে কুৎসিত ভাষায় গালি দিতে থাকে। পরবর্তীতে গলায় কাচের ভাঙা অংশ পুনরায় চেপে ধরে ভয়ঙ্কর গলায় বলে, না ফুপুজান, না, একদম আমার আয়ুষোনাকে নিয়ে আওয়াজ বের করবে না। যার জন্য এতগুলো তাজা প্রাণ কেড়েছি, তুমি কোথাকার কি? একদম জানে মেরে ফেলবো। লাশের সন্ধানও কেউ টের পাবে না।
শুকনো ঢোক গেলে আলিশা বেগম ভাইয়ের ছেলের দিকে তাকিয়ে কোনো রকম হাসার চেষ্টা করতে করতে ন্যাকা সুরে বলেন, তো তুমি শান্ত হও জিসান, আয়নাকে তুমি পেয়ে যাবে। আমিও তো চাই নাকি তুমি যেন আয়নাকে পাও। চিকন গরনে শ্যাম পুরুষটা দাঁত কেলিয়ে বিশ্রী হেসে আলিশা বেগমের গলা ছেড়ে দিতেই মহিলা জোরে জোরে শ্বাস টেনে দেওয়াল আঁকড়ে ধরে। দাঁত কিরমির করে মনে মনে বিড়বিড় করে, অজাত ছেলে, বদ্ধ পাগল, একদিন নরক যন্ত্রণায় মরবি। মন চাচ্ছে বিষ খাইয়ে মেরে আপদ শেষ করি, তারপর সব সম্পত্তি আমার। আমাকে শেষ করার বৃথা চিন্তা করো না ফুপি জান। আমাকে মারার আগে আমি তোমার চ্যাপ্টার তোমার ছোট ভাইয়ের মতো ক্লোজ করে দেব। এমপি জিসান আহমেদ, আমি তোমার মতো শকুনকে জীবন্ত কবর দেওয়া আমার বাঁ হাতের কাজ। আমি তোমার ভালো চাই জিসান, তুমি ভুল বুঝছো। তুমি জানো আমি দিন রাত রোজা রাখছি, নামাজ পড়ছি শুধু তোমার জন্য, যাতে আয়নাকে তুমি খুব শীঘ্রই পেয়ে যাও। হাতে ড্রাগসের সিরিজ তুলে নিতে ভয়ে মুখ বন্ধ হয়ে আসে আলিশা বেগমের। কোনো রকম হাসার চেষ্টা করে রুম থেকে যেতে যেতে তাড়াহুড়ো করে আওড়াই। খাবার বেড়েছি, ডাইনিংয়ে আসো। বলেই ছুটে পালায় আলিশা বেগম। সিঁড়ি দিয়ে নামতে নামতে রাগে গজগজ করতে করতে সখানে গালি দিয়ে থাকে। রাগে তার শরীর কাঁপছে, দাঁতে দাঁত চিবিয়ে বলে, একবার হাতের কাছে পাই ওই বজ্জাত মেয়েকে তার বাপ মায়ের দরগড়ায় পাঠাবো। হারামজাদি, কই লুকিয়ে খালি হাতের নাগালে পেলে এমন মরণ দিব, চেহারা দেখলে কলিজা কাঁপবে। শয়তানি হেসে চোখের চশমা ঠিক করে আয়নার ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে কল লাগান। কথা সম্পূর্ণ করে কুটিল হেসে একবার উপরে জিসানের ঘরের দিকে তাকান আর ঠোঁট কামড়ে অবুঝ নাটক করে বলেন, সরি ভাতিজা, তোমার এই মেয়ের প্রতি প্রবল আকর্ষণ থাকলেও আমার বিন্দু মাত্র নেই। একবার নাগালে পেলে সকল সম্পত্তি আমার করে নিব। তারপরে সম্পত্তি আহমেদ ভিলা শুধু আমার আর আমার হবে। ওই সোনার ডিম পাড়া হাঁসকে আমি নিজ হাতে জবাই করে তার মাংস দিয়ে উৎসব করব। তোমার ক্ষমতা বল তখন কোনো কাজে আসবে না। উচ্চস্বরে হাসতে হাসতে সিঁড়িতে গিয়ে নিজ কক্ষে প্রবেশ করেন আলিশা বেগম। আজ তিনি ভীষণ খুশি, নিজের প্ল্যান মাফিক সব হচ্ছে। এর থেকে আনন্দের কি হতে পারে? ঘন কালো অন্ধকার জঙ্গলে কালো পোশাকধারী গার্ডের বিচরণে আশপাশ থমথমে হয়ে ওঠে। শীতল হাওয়ার বাতাসে চারিদিক মুখরিত হয়ে আছে। একটু পর পর বিদ্যুৎ চমকানো আলোয় হঠাৎ হঠাৎ করে সম্পূর্ণ জঙ্গল আলোকিত হয়ে উঠছে। শুকনো পাতার মর্মর শব্দ তুলে চারিদিকে ছড়িয়ে পড়েন কালো পোশাক পরিধানকারী গার্ডগুলো। সবার শরীরের ইউনিফর্মের পকেটের স্থানে ঈগল পাখি আর একটা প্যাঁচানো সাপের সোনালি বংশীয় দাপটীয় লোগো, যা বলে দেয় এরা ইরফান বাড়ির দেহরক্ষী। দানব আকৃতির শরীর আর তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিক পরখ করে পূর্বে থেমে থাকা চারটা বিশাল লরির দরজা টেনে সেদিকে তাকিয়ে কল লাগান একজন। তার ঘন্টা এক বাদে দেখা যায় দূর থেকে তীব্র গতিতে আসা ঈগল আকৃত সোনালি হুড অর্নামেন্ট সেম তিনটা কালো গাড়ি এসে থামে একদম নিকটে। সকলে মাথা নিচু করে নিজের পজিশন মতো দাঁড়িয়ে পড়ে। একজন গার্ড দ্রুত হাতে মাঝের গাড়ি দরজা খুলে দিতেই সেখান থেকে নেমে আসে ইরফান। কালো ঠোঁটের ফাঁকে মোটা সিগারেট চেপে যা ধোয়া কালো ভালো করে তার চেহারায় স্পষ্ট নয়। শরীরে লং ওভারকোট আর বুট জুতা পরিহিতা সুদর্শন পুরুষের উপস্থিতিতে সামনে দাঁড়ানো ইব্রাহিম খলিল কপালের ঘাম মুছে হাসি হাসি মুখে এগিয়ে এসে বলে ওঠে, Boss, all the gods have arrived from Russia. They are you brand new. There is no damage. তাকায় না ইরফান। গম্ভীর মুখে মালবাহী লরির দিকে এগিয়ে যেতে দুজন গার্ড টেনে লরির টিনের দরজা খুলে দিতেই প্রথম লরি থেকে বিভিন্ন ঔষধি পণ্য বেরিয়ে আসে। হাতে তুলে ইরফান ওজন মেপে তীর্যক হেসে, If there is damage, all parts of your body will be damaged, Ibrahim. ভয়ে শ্বাস থেমে আসতে চায় ইব্রাহিমের। ভয়ে হাত কাঁপছে থরথর করে।
সফেদ রাঙা ঢোলা শার্টের হাতার মাঝে রাখা ইঞ্জেকশন সাবধানে এনে হাতের মুঠোয় তুলে নিয়ে ইরফানের পুরুষালী শরীরের পিছনে দাঁড়ায়, কিন্তু কাঁপাকাঁপির জন্য কিছুই করতে পারছে না। ইরফান এক এক করে সবগুলো লরি দেখে শেষে লরিতে থামে। অগণিত কাচের বাক্সে বিষাক্ত প্রাণীর দল। সেদিকে তাকিয়ে ভয়ঙ্কর হেসে ইব্রাহিমের উদ্দেশ্যে বলে ওঠে, এক রাজ্যে কখনো দুই রাজা দেখেছো ইব্রাহিম? না। যেখানে ইরফান খান রাজ করে সেই সব কিছু ইরফান খানের একান্ত হয়ে যায়, তার নজরে বন্দী হয়। যে জিনিসে আমার নজর পড়েছে, হয় সেটা আমার হয়েছে, না হয় ধ্বংস। হঠাৎ ঘাড় পাকিয়ে তাকাতেই ভয়ে নরম মাটিতে মুখ থুবড়ে পড়ে ইব্রাহিম। ইরফানের হিংস্র দৃষ্টি আর ভয়ঙ্কর হাসিতে আত্মা বেরিয়ে আসার জোগাড়। ইব্রাহিম পড়ে সঙ্গে পড়ে যায় হাতের লুকায়িত ছোট্ট বিষাক্ত সিরিজ। সেদিকে তাকিয়ে হাহা করে উচ্চস্বরে হেসে ওঠে ইরফান। স্তব্ধ রাতে কি বিভৎস শোনালো সেই হাসি। ভয়ে পেছাতে থাকে ইব্রাহিম, আগুদি ভরা কণ্ঠে হাত জোড় করে। মাফ করুন বস, আমি শোনে না ইরফান। ক্ষিপ্ত পায়ে এগিয়ে এসে নিচে পড়ে যাওয়া সিরিজ তুলে ঘাড় বরাবর বসিয়ে দেয়। ব্যথায় কুঁকড়ে ওঠে ইব্রাহিম। ছটফট করতে থাকা শরীরটা দেখে আনন্দের চোখে হাসে ইরফান। ঘাড়ের পিছনে হাত চেপে চোখ বুঝে শান্তভাবে ঘাড় নাড়াতে লাগে। তখনই আক্রমণ করতে আসা হাত চোখ বুঝে খপ করে চেপে ধরে দ্বিগুণ গতিতে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে চোয়াল শক্ত করে। এত বছর আমার হয়ে কাজ করে আমাকে আঘাত করতে আসিস, ভুলে যাস হু আই অ্যাম? আমার পালিত কুকুর হয়ে আমাকে কামড়াতে আসিস, কলিজার তারিফ করতে হয় তোর। বস বস, মাফ করুন, আমি রিকের লোভে পড়ে গিয়েছি। সে আমাকে রাশিয়ার মাফিয়া বস বানানোর লোভ দেখিয়েছে। আমি সব থেমে যায় ইব্রাহিমের। বিষাক্ত ড্রাগসের নেশায় শরীরে শিরায় শিরায় বিষ জড়িয়ে ছটফট করতে থাকে। ইরফান পুনরায় হাহা করে হেসে ওঠে। সঙ্গে হেসে ওঠে শুভর সহ বাকি সবাই। কি ভয়ঙ্কর লাগছে তখন দেখতে। সমস্ত কায়া ব্যথা চেয়ে ভয়ে মুচড়ে ওঠে। একটু নিচু হয়ে ইরফান মাটিতে লুটিয়ে পড়ে কাতরাতে থাকা ইব্রাহিমের চুলের মুঠি চেপে ধরে ভাবলেশীনভাবে বাঁকা হেসে চোখ টিপে বলে ওঠে, তোর মতো পাতি কুকুর মাফিয়া বস হবে যেখানে আমি পূর্ব থেকে সেই স্থান কেড়ে বসে। শোন, ইরফান খান আগেই সব জায়গায় তার সিলমোহর দিয়ে বসে। তোর রিক্ত জাহান্নামের আরাম খেয়ে কুল পাচ্ছে না, সে কি তোকে মাফিয়া বস বানাবে? ভেবেছিলাম একটু আরামের মৃত্যু দেব, কিন্তু না, ওই নর্দমার কিটের আমার জিনিসে নজর পড়লো। বেচারা। তারপর খুবলে নিয়েছি চোখ। এখনো রোজ একটা করে তার শরীরের অংশ আমার শার্কের পেটে যায়। হ্যাঁ, তুই কিনা ওই লুজারের হয়ে আমাকে মারতে এলি, যেখানে জলজন্ত রাক্ষস আমি আমার পিঠে আঘাত করতে আসলি। এই তোর মরণের পাখনা গজিয়েছে, ছেঁটে একদম জাহান্নামে পৌঁছে দেব। মাথা নাড়ায় ইব্রাহিম। মরণ যন্ত্রণায় কাতরাতে থাকে। এত বড় ভুল কি করে করলো সে? এখন এই ভয়ঙ্কর মরণ কি করে সহ্য করবে সে? ইরফান খান ভয়ঙ্কর দৈত্য সে, যা চোখের আড়ালে কিছু সম্ভব নয়। তাকে কিনা মারার মতো দুঃসাহস করলো সে। শুভর দৌড়ে এগিয়ে কাঁচের একটা বাক্স এদিকে দিতেই ছটফট করতে থাকার শরীরটা ইব্রাহিমের আরও খানিকটা কেঁপে ওঠে। শুভর আলতো হাতে বাক্সের ঢাকনা সরিয়ে দিতে সেখান থেকে কালো রঙের চিকন সাপ বেরিয়ে ইরফানের হাতে কুণ্ডলি পাকিয়ে জিভ খুলে হিসহিস করছে। ভয়ে শ্বাসকষ্ট উঠে যায় ইব্রাহিমের। শ্বাস নেওয়ার জন্য তড়পাতে থাকে। ইরফান ঠোঁট মেলে হেসে ওঠে। তখন তার বিষে হৃদয় কুচকে মুখাবয়বে হিংস্রতা ফুটে ওঠে। সেই মুহূর্তে তাকে ভয়ঙ্কর লাগে, কিন্তু সেই মুহূর্তে এই পুরুষের ভিলেন স্টাইলে যে কেউ পাগল হবে। বেশ সময় নিয়ে দেখা গেল কালচে সাপটা স্থির পেঁচিয়ে ইরফানের ঘোলাটে সাদা মনির বেড়াল চোখে তাকিয়ে।
যখন ঠোঁট মেলে বাঁকা হেসে ওঠে, সঙ্গে সঙ্গে কামড়ে উঠে ইব্রাহিমের ললাটে। আদমরা ইব্রাহিম সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে মৃত্যুবরণ করে। কাজ সমাপ্ত হতেই ইরফান সাপের মাথায় নিজের আঙুল দ্বারা আদর করে বাঁকা হেসে লাশের দিকে তাকিয়ে, এরা মৃত্যুর ভাষা বুঝে, এরা এই ইরফান নামক মৃত্যুর ভাষা বুঝে। গোলামি করে এরা আমার। সুবুরের দিকে তাকাতে পুনরায় বাক্সে বিষাক্ত সাপটাকে তুলে যত্ন সহকারে লরিতে রেখে দরজা চাপিয়ে দেয় সুবুর। ইরফান শটান দাঁড়িয়ে গাড়ির ডিকিতে লাফিয়ে স্টাইল দিয়ে বসে বন্দুকের নলে বুলেট চেক করতে করতে গম্ভীর গলায় আদেশ করে, এইসব প্রাণীগুলো ডেঞ্জার জোনে পাঠায়, আর মালগুলো গোডাউনে। কয়েকজন গার্ড মাথা দুলিয়ে লরিগুলো নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যেতে ইরফান ওভারকোটে হাত গুজে ঘাড় বাঁকিয়ে, আন্ডারগ্রাউন্ডের পার্টি থ্রু করো শুভর। আরো একটা সাম্রাজ্য আমার হাতের চাপে পিষ্ট হয়েছে। সকলকে উৎসবে মেতে উঠতে পারো। সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড উন্মাদনায় ফেটে পড়ুক। হাসে সুবুর, মাথা দুলিয়ে সায় জানিয়ে উৎফুল্ল মেজাজে বলে ওঠে। ইয়েস বস। হঠাৎ ইরফানকে ভ্রুকুচকে দামি হুইস্কির বোতলে চুমুক দিতে ভাবুক হতেই নিজেকে সংযত করে সুবুর। উত্তেজিত হয়ে বলতে চেয়েছিল, বস বাড়ি পৌঁছে দিই, কিন্তু পরক্ষণেই ইরফানের স্বভাব চরিত্র সম্পর্কে মনে পড়তেই নিজে আগ বাড়িয়ে করা ভুলের জন্য প্রাণ যেতে যেতেও বাঁচে। এ কথার মাথায় আসতেই বুক ফুলিয়ে শ্বাস নিতে যাবে, তখনই কানে আসে গম্ভীর দাম্ভিক পুরুষালী গলা। এই জাতি কিসে পোষ মানে শুভর? থতমত খেয়ে যায় সুবুর। বড় বড় চোখে বসের দিকে তাকাতেই ইরফান ঘাড় ঘুরিয়ে শক্ত চোখে তাকায়। সঙ্গে সঙ্গে নিজেকে ঠিক করে গুছিয়ে বলতে চাই, মেয়ে নরম হৃদয় কেয়ারিং পুরুষে পোষ মানে। আপনার মতো ভয়ঙ্কর হিংস্র মাফিয়া বসের তা কাম্য নয়। এমন হিংস্র পুরুষকে দেখলে মেয়ে জাতি দিনে 400-500 বার জ্ঞান হারাবে। প্রেম তো বিনাশিতা। কিন্তু মুখে বলল, বস সারপ্রাইজ ভীষণ পছন্দ তাদের। পছন্দ মাফিক কিছু পেলে গলে যায় তখন। তাদের আপনি যা বলবেন তাই শুনবে, একদম বাধ্য হয়ে যাবে। ফকফকে হেসে সুবুর ইরফানের দিকে তাকাতে হাসি থেমে যায়। ইরফান গাড়িতে চাপতে চাপতে গম্ভীর গলায় বলে, থিওরি ভুল প্রমাণিত হলে তোমার স্থান হবে শার্কের পেটে। আজকে সুবুর থরথর করে কাঁপে। মাফ চাইতে অগ্রসর হওয়ার পূর্বে হাওয়ার গতিতে বেরিয়ে যায় ইরফানের কালো দামি গাড়িটা। সুবুর ঘেমে নিয়ে একাকার, কপাল চাপড়াতে চাপড়াতে আল্লাহকে ডাকে, আপনার কাছে নেওয়ার আমার এত আয়োজন খোদা, মনে হচ্ছে একটা অপূর্ণ চাহিদা রেখে মরতে হবে। এই যাত্রা বাঁচিয়ে দিন খোদা। ঝোড়ো বাতাস বিছানা থেকে, ঝোড়ো হাওয়া। বিছানা থেকে লাফিয়ে ওঠে আয়ানা। হাতের গল্পের বইটা রেখে জানালা ভেদ করে বাহিরে তাক করতে বিদ্যুৎ চমকাতে দেখে কলিজা ছলাৎ করে ওঠে। হাতের বইখানা সাইড টেবিলে রাখে, দৌড়ে বারান্দায় এগিয়ে যায় দরজা চাপিয়ে দিতে। ভয় হয় এই আলো ঝলকানিতে। বারান্দায় পৌঁছতে সঙ্গে সঙ্গে তুমুল বৃষ্টি নেমে এলো। দরজা আটকিয়ে ফিরে আসতে যাবে, দেখতে পায় বিশাল দুটো গাড়ি প্রবেশ করে বিশাল গেট পেরিয়ে। একই সঙ্গে অপর গেট ধরে আসে বিশাল একটা হলদে লরি। কিন্তু আয়নার নজর সেদিকে নেই। যখন ঈগল সাপের পেঁচানো গাড়ির হুড অর্নামেন্ট দেখে 1 মিনিট দাঁড়ায় না, দৌড়ে দরজা কি চাপালো নাকি না কমফোর্ট মুড়িয়ে চোখ চেপে বিছানায় শুয়ে পড়ে। আল্লাহ আল্লাহ বলে দোয়া পড়ে যাচ্ছে অসংখ্য। আল্লাহ রাব্বুল আলামিন আজ যেন রাক্ষসটা এই কক্ষে না আসে, প্লিজ। 1 মিনিট 2 মিনিট এমন কয়েক মিনিট পেরিয়ে যেতে মুখ তুলে কমফোর্ট থেকে আয়ানা ঠোঁট মেলে হেসে ওঠে যখন দেখতে পায় ইরফান অনেক সময় পরেও আসে না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে উচ্চস্বরে বলে ওঠে, ঠাস ঠাস শব্দ হতেই আতা লাফিয়ে ওঠে। এক লাফে বিছানায় বসে থরথর করে কাঁপে। শব্দ দ্বিগুণ হয়। এবার যেন দরজা ভেঙে গুঁড়িয়ে দিবে শক্ত হাতের আঘাতে। ভীতু আয়নার বুক জোরে জোরে লাফাচ্ছে ভয়ে। ঘাড় ঘুরিয়ে আড়ে আড়ে তাকিয়ে ভয়ে চোখ বুজে নেয়। এই তো দানবটার পুরুষালী ভয়ঙ্কর শরীরের গঠন কাচের দরজায় স্পষ্ট।
পুনরায় রাগী হাতের ধাক্কায় দৌড়ে আসে আয়না। জলদি হাতে দরজা খুলে দিতেই ঝড়ের গতিতে ইরফান রুমে প্রবেশ করে আয়নার ছোট্ট শরীরটা জাপটে ধরে, উড়িয়ে ফেলে বিছানায়। নরম হাত চেপে ধরে বিছানার সাথে পুরুষালী শক্ত হাতের চাপে ব্যথায় কুঁকড়ে ওঠে আয়না, কিন্তু শব্দ করে না, চোখ চেপে বুঝে নেয়। ইরফানের ফুসফুস নিঃশ্বাস মুখে আঁচড়ে পড়তেই আয়না আরও মিয়ে যেতে চায়। সাহস বেড়েছে? দরজা বন্ধ করে আমার থেকে নিজেকে আড়াল করতে চাইছো, যেখানে তোমার সবকিছু আমার। আয়না ভয়ে কাঁপে, ইনিয়ে বিনিয়ে না বলে। ভয় হচ্ছিল তাই। নাটক শিখাও আমাকে। ধরা পড়ে যেতে দেখে হাঁসফাঁস করে আয়না, কোনো মতে আমতা করে বলে। আর করব না, সত্যি। বলতে পারে না, পুরুষালী ঠোঁটের স্পর্শে নুইয়ে পড়ে। ইরফান অগোছালো এলোমেলো ব্যবহারে কেঁপে ওঠে মেয়েটা। স্বল্প সময়ে থেমে ইরফান সোজা হয়ে আয়নার হাত টেনে সোজা করে। মেয়েটা তখনও কাঁপে, থুতনি চেপে ইরফান নতমুখ সোজা করে ধরে। যদি ভেবে থাকো ঘর পরিবর্তনে তোমার থেকে আমি দূরে দূরে থাকবো, একদম ভুল ভাবছো আয়ুজান। একটা দরজা আমাকে তোমার কাছে আসতে আটকাতে পারবে না। মাথা নিচু করে নিতে চাইলে ইরফান গাল টিপে নিজের আরও নিকটে আনে। পুরুষালীর সুগন্ধি নাকে আসতে মোহে পড়ে যায় আয়না, শরীর শিরশির করছে। ইরফান নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে মুখ ঝুঁকিয়ে আয়নার উন্মুক্ত ফর্সা ঘাড়ে নাক ঘষে ড্রাগস নেওয়ার মতো করে টেনে শ্বাস নিতে চেপে চোখ বুঝে নেয় আয়না, শরীর কাঁপছে দ্বিগুণ। বিয়ের আগে এমন অন্য ছাড়া আমার কাছে আসবে না জান, আমি কন্ট্রোল হারাই। কেঁপে ওঠে বুক, শক্ত বুকে হাত চেপে দূরে সরিয়ে দিতে চায় আয়না। এবার তার ভয়ঙ্কর ভয় হচ্ছে, শক্ত হিংস্র পুরুষটা যদি কিছু করে বসে এমন মনে হতে ভয়ে মেয়েটা হাই হুতাশ করে। ইরফান বিরক্ত হয়ে নরম মাংসে কামড়ে ধরতেই কেটে ওঠে আয়না, নিঃশব্দ আওয়াজবিহীন শুনতে পায় দাপটি পুরুষের শক্ত গলা। রোমান্স টাইমে বিরক্ত করলে এর শাস্তি দ্বিগুণ হবে। অলওয়েজ রোমান্স টাইমে কিপ কোয়াইট আয়ুজান। টেনে টেনে নেশাগ্রস্ত কথায় আয়না উচ্চস্বরে কেঁপে ওঠে। মানুষটা নেশা পানি খেয়ে তার সাথে উল্টাপাল্টা কিছু করতে চায়, এই চিন্তায় মাথায় আসতেই ভয়ে কলিজা কাঁপে। ইরফান রাগে গজগজ করে ওঠে। এই মেয়েটার এত কী সমস্যা তার ছোঁয়ায়? কেন মানতে পারছে না তাকে? কি নেই এই মেয়েকে দেওয়ার জন্য? কেন পোষ মানতে নারাজ? হিসিয়ে ইরফান ভয়ঙ্কর চোখে তাকিয়ে আলতো হাতে গাল চেপে ধরে। আয়না যেন ব্যথা অনুভব না হয়, কানে কাছে টেনে ধমকে ওঠে। আমার ছোঁয়া সহ্য হচ্ছে না। বলিনি চোখ দিয়ে পানি বের হবে না? আয়না কোনো মতে বলে। আপনি এমন করবেন না, আমার পছন্দ নয়। এমন হুটহাট ছুঁয়ে দেন কেন? জানেন না অবিবাহিত মেয়েদের এইভাবে ছুঁতে নেই, আল্লাহ পাপ দেয়। লাল রঙের গাউনে গলাটা বিশাল, যা তরুণ আয়নার ফর্সা গলার অনেকাংশই উন্মুক্ত, যা ঘরের নিয়ন আলোয় চকচক করছে। গলা থেকে কিছুটা নিচু নরম ত্বকে ছোট বিন্দুর মতো চকচকে একটা কালো তিল, যার দিকে মনোমুগ্ধের মতো তাকিয়ে আছে ইরফান। মেয়েটার হাতে গোনা কয়েকটা তিল মাত্র, খুব বেশি নয়। যেমন থুতনিতে একটা, বাম ভ্রুতে একটা, গালে একটা, আর দু হাতে ছোট ছোট কয়েকটা, কিন্তু প্রতিটাই কি নিখুঁত চকচকে কালো, যার দরুন দূর থেকেও আকর্ষণ করে। হাঁসফাঁস করছে আয়না, অস্বস্তি আর ভয়ে শরীর কেমন করছে। এমন একটা ভয়ঙ্কর কথার জন্য ইরফান নিশ্চয়ই তাকে আস্ত রাখবে না। এমনিতেই সময়ে তার মুখে বুলি ফোটে না, কিন্তু নিজেকে বিপদের সাগরে ভাসিয়ে দিতে সদাই অসভ্য ঠোঁট তরতর করে বুলি বেরিয়ে দেয়। তার উপরে ইরফানের এমন দৃষ্টি, প্রচণ্ড শীতের তাড়নায় ওড়না খুলে শাল জড়িয়ে এত সময় বইয়ে মুখ ডুবিয়ে রেখেছিল। যখন ইরফানকে খানবাড়ির সদরে দেখেছে, দৌড়ে শাল টাল ফেলে কমফোর্টে নিজেকে আড়াল করেছে। নিজেকে আড়াল করতে চাই এমন ভয়ঙ্কর দৃষ্টি দেখে লজ্জায় শরীর মিয়ে যায়। বয়স কত তোমার? থুতনিতে ইরফানের শক্ত পুরুষালী আঙুল চেপে ধরতেই গোল গোল চোখে তাকায় আয়না। এই মুহূর্তে দেখতে তাকে কেমন বাচ্চা বাচ্চা যে মতো পুতুল লাগছে। ইরফান ঠোঁট কামড়ে আয়নার সেই আকর্ষণীয় তিলের দিকে দৃষ্টি রেখে নরম স্বরে বলে, স্পিক আপ মেরি জান। শরীর কেঁপে ওঠে আয়নার। কি
কি ঠান্ডা নেশাক্ত গলা, তার চেয়েও ভয়ঙ্কর তার বেসামাল দৃষ্টি। এই মুহূর্তে তাকে কোনো ভয়ঙ্কর মাফিয়া নয়, বরং একজন ভয়ঙ্কর প্রেমিক পুরুষ মনে হচ্ছে, যার এই মুহূর্তে তার আয়ুজানের দিকে ঘোর লাগানো দৃষ্টি ছাড়া অন্য কোনো কিছুতে হুঁশ নেই। সবসময় হিংস্রতায় বিরাজ করা পুরুষালীর সত্তা যেন অতলে হারিয়ে। আয়না কিছুটা স্থির হয় যখন বুঝতে পারে তাকে আঘাত করবে না তার ফটর ফটর কথার দরুন। সে ধরে নিয়েছে এই কংক্রিটের মতো শক্ত পুরুষালী হাতে থাবায় কয়েকটা দাঁত পড়বেই, আর না হয় শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে। ইরফান খান মুখের উপরে তার কারোর কথা শোনে না। যে সেই ভুল করে, জঘন্য অবস্থা করে তার এই হিংস্র বাদশা। ইরফান জানে তার বয়স, তবু আয়না মাথা নিচু করে জামা ছোট ছোট চুমকি খুঁড়তে খুঁড়তে মিনমিনে বলে, 16 বছর 3 মাস। ইরফান তখনও গম্ভীর দৃষ্টি পরিবর্তিত হয়ে এখন আয়নার নরম হাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে ঠোঁট কামড়ে হাসে। খপ করে নরম হাত নিজের মাঝে নিয়ে খোলা বুকে স্পর্শ করতেই কেঁপে ওঠে আয়না। ইরফান খানের বিবিজান হওয়ার এত তাড়া আয়ুজান যে আইন ভঙ্গ করতে চাইছ? ডোন্ট ওয়ারি, তোমার এই মাফিয়া হাজবেন্ড নিজেই সকল আইনের সাম্রাজ্য নিয়ে বসে। সে নিজেই আইন তৈরি করে, তোমার শখের জন্য না হয় আর একটা নতুন আইন তৈরি করে নিব। বড় বড় চোখে তাকায় আয়না। ইরফানের কালচে পুরুষালী ঠোঁটের কোণায় বাঁকা হাসির রেখা দেখে চমকে ওঠে। কি বলছে ভিলেনটা? মাথার উপর দিয়ে যায়। আয়নার ট্যাপ ট্যাপ চোখের পাতায় চুমু খেয়ে ইরফান কানের লদিতে হালকা স্পর্শ করে ফিস ফিস করে বলে, তোমাকে ছোঁয়ার রাইট শুধু এই আমার আছে। তুমি সম্পূর্ণটা এই ইরফান খানের ব্যক্তিগত। তোমার নিজেরও তোমার উপর কোনো রাইট নেই, শুধু আমি ছাড়া। থমকায় আয়না। ছটফট করে ওঠে ইরফানের শক্ত বাহুতলে। ছুটতে চাইলে ইরফান শক্ত হাতে নিজের পুরুষালী বুকে মিশিয়ে গালে ঠোঁট বুলিয়ে দিতেই আয়না চেপে শক্ত করে চোখ বুজে নেয়। শ্বাস বন্ধ হয়ে আসছে তার। ইরফান পুনরায় গম্ভীর ধারানো গলায় বলে ওঠে, আর পাপ, আমি সম্পূর্ণটাই পাপের বাদশা। মুখ তুলে আয়না দুগালে আলতো ছুঁয়ে কপালে কপাল ঠেকিয়ে হিসিয়ে বলে, কিন্তু তোমাকে ছোঁয়ার মধ্যে কোনো পাপ নেই। ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম আমার ছোঁয়ায় নিজেকে পাপী বললে দুনিয়া জ্বালিয়ে ছাড়খাড় করে দেব। তুমি আমার পাপিষ্ঠ সাম্রাজ্যে সবচেয়ে পবিত্র আর স্নিগ্ধতম ফুল, যার দিকে ভুল করেও কারোর দৃষ্টি আমার সহ্য হয় না। আর কখনো নিজের থেকে আমাকে আড়াল করতে চাইবে না জান, তাহলে আই উইল ডিস্ট্রয় এভরিথিং। ভয়ে কাঁপে আয়না। সেও আরো ভাবলো লোকটা তার কথা মাথায় রাখেনি। এই পুরুষ কিছুই ভোলে না। হয়তো সে তাকে আঘাত করবে না, কিন্তু আয়নার একটা ভুল সিদ্ধান্ত তার চারপাশটা ধ্বংস করে দিবে। থুতনিতে কামড় পড়তেই ভয়ে সরে যেতে চায়। ইরফান পুনরায় টেনে বুকে চেপে শক্ত গলায় বলে, মনে থাকবে। আয়না ঝটপট মাথা নাড়িয়ে সায় জানিয়ে মিনমিন করে, থাকবে। বিছানার পাশে আয়নার এলোমেলো ওড়না তুলে ইরফান গায়ে জড়িয়ে দিতেই পিট পিট করে তাকায় আয়না। ইরফান চুল কানে গুজতে গুজতে বলে ওঠে গম্ভীর সুরে, বরাবরই অথচ আমি অপেক্ষা পছন্দ নয় আমার। আগামীকালই তোমাকে সম্পূর্ণরূপে আমার চাই। থমকে যায় আয়না। চোখ দুটো ছলছল করে ওঠে। ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ইরফান তাকে গাল চেপে ধরে। কাঁদবে না। আমার সময় চাই। চেতে ওঠে ইরফান। ঘাড় শক্ত হাতে চেপে মুখ বরাবর এগিয়ে আনতে ভয়ে চোখ চেপে বুঝে আয়না। কানে আসে ইরফানের ভয়ঙ্কর হুঙ্কার, যখন থেকে আমার নজর পড়েছে তোমার উপর, তখন থেকে তুমি সম্পূর্ণ ইরফান খানের হয়ে গিয়েছো আয়ুজান। এই পৃথিবীতে তুমি আমার ছাড়া অন্য কারুর নও। নরম মনের মানুষ আমি নই যে ছাড় দেব তোমায়। হিংস্র হায়না আমি। তুমি আমার না হলে খুবলে নিব সবকিছু। এই কদিনে বুঝেছো তো ঠিক কি কি করতে পারি আমি। আয়না নিঃশব্দে কাঁদে। ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। পরক্ষণে ইরফানের ভয়ঙ্কর হিংস্র হাসি কানে আসতেই চোখ সরিয়ে বিছানার সাথে চেপে যেতে চাইলে ইরফান হাত বাঁকিয়ে পিঠের সাথে চেপে ধরে।
তোমার শখের চাঁদের হাট মরুভূমি হয়ে যাবে, সঙ্গে তোমার মুনি ডি সব সব সব। না না না, প্লিজ। করব, বিয়ে করব তো। এমন করবেন না, দয়া করুন। আমার জলের ধারা বইছে অবিরাম। ইরফান পুরুষালী ঠোঁটের আঘাতে নিঃশ্বাস আটকায়, হু হু করে কাঁদে কিন্তু আওয়াজবিহীন। ইরফান ছাড়ে সময় নিয়ে। দেখতে তাকে হিংস্র লাগছে। তোমার বলতে শুধু আমি আছি, আর কেউ নেই। এক বোকামি বারবার নয় জান। শুধু আপনি। ইরফান বাঁকা হেসে হাত ছেড়ে দেয়, চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু খেয়ে বিছানায় আধশোয়া হয়ে আয়নাকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তুমি আমার প্রেম নও, আসক্তি আমার, বিষাক্তময় আসক্তি, যে আসক্তিতে আমি তীব্রভাবে আক্রান্ত। তুমি শুধু আমাকে দেখো, তাহলে তোমার চারপাশ আমি আনন্দে মুড়িয়ে দেব। আমি ভালো না থাকলে কিচ্ছু ভালো থাকবে না আয়ুজান, কিচ্ছু না। আয়না বুকে মুখ গুজে ঠোঁট কামড়ে কান্না আটকায়। কান্নাগুলো গলায় কেমন যন্ত্রণা করছে। ইচ্ছে করছে ছুটে পালাতে, কিন্তু পথ কোথায়? কিভাবে মুক্তি মিলবে এই জাহান্নামে আর এই হিংস্র মানব থেকে? নাকি ধুকে ধুকে মরবে সে? স্যার, ইরফান খানের দুর্বলতার নাগাল পেয়েছি। মেয়েটি এখন খানবাড়িতে উপস্থিত। ইরফান খান প্রচণ্ড রকম ভালোবেসে মেয়েটাকে। এক কথায় জীবন সেই মেয়েটার, এই ব্লাডি মাফিয়া বস ইরফান খানের। অপর পাশ থেকে কি বলা হলো জানা যায়নি, কিন্তু সেই কথা শুনে ভয়ঙ্করভাবে হাসে লম্বা করে স্বাস্থ্যসম্মত লোকটা। তার পাশে আর 7-8 জন, সকলের মুখে ভয়ঙ্কর হাসি। লোকটা কুৎসিত হেসে বলে ওঠে, এত বছরে এই ইরফান খানকে ধ্বংস করার মহড়ার সন্ধান পেয়েছেন, যাকে কয়েক দেশের বুড়ো বুড়ো মাফিয়া ডন মারতে পারেনি। তার প্রাণ ভুমরা সেই মেয়েটাকে মেরে দিলে ইরফান খান জিন্দা লাশে পরিণত হবে। তখন তাকে এবং তার সাম্রাজ্য উড়িয়ে দিতে সময় লাগবে না। অপর পাশ থেকে কি বলল জানা যায়নি। লোকটা গালে চাপ দাড়িতে হাত বুলিয়ে মিটমিট করে হেসে, ইরফান খান ধ্বংস হলে আমি বোমা খসরু পাঠান, আমার তৈরি বোমা দিয়ে সম্পূর্ণ কাশ্মীর উড়িয়ে দিব। আপনি এত উত্তেজিত হবেন না, শুধু টাকা পাঠাতে থাকেন, আপনার শত্রু এইবার খালাস। অপর পাশের উত্তেজিত ভীতু গলার কথাকে ইরফান সম্পূর্ণ অগত্যা করে খসরু পাঠান তামাশা করে উড়িয়ে দিল। সে জানেই না ইরফানকে। সে ভাবছে ছোটোখাটো কোনো মাফিয়া বস হবে, কোনো প্রকার রিসার্চ ছাড়া মাঠে নেমেছে। অপর পাশের ব্যক্তি উত্তেজনায় ঘামতে থাকে, কারণ সে তো খুব ভালো করেই জানে ইরফান সম্পর্কে। হুঁশিয়ার করতে চাই, কিন্তু খসরু পাঠান উৎফুল্ল মনে বলে, বর্ডারে অনায়াসে ঢুকেছি স্যার। আপনি হয়তো চিন্তা করছেন চারপাশে ইরফানের লোক যদি থেকেও থাকে, আমার লোক বল 500 বেশি। আপনি চিন্তা করবেন না, রাখি কেমন, আপনি উল্লাসে ব্যবস্থা করুন। কথাটুকু বলেই কেটে দেয় খসরু। নিজের লোক বলের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হেসে উঠে বলেন, সব প্রস্তুতি নেয়, বোমাগুলো তেলের ঢামে ঢোকা, কোনো পুলিশ আটকাতে আসলে উড়িয়ে দিবি। কাশ্মীর থেকে ইরফান খানের রক্ত নিয়ে ফিরবো। বলেই হা হা করে হেসে ওঠেন। সকলে কোনো ঝামেলা ছাড়া ছদ্মবেশে প্রবেশ করে। সব কিছুই যেন খুব শান্তভাবে হয়ে যাচ্ছে। কিন্তু এই নির্দোষ লোকগুলো এটা বুঝতে পারছে না, যার সাম্রাজ্যে দাঁড়িয়ে সে না চাইলে একটা সামান্য প্রাণী তার সাম্রাজ্যে পা রাখতে পারে না। এমন সেজে গুজে আরাম করে আসা তো বিলাসিতা। গম্ভীর পুরুষালী গলা শুনে মাথা তুলে তাকায় আয়না। এত সময় ড্যাব ড্যাব করে চারিদিক পরখ করছিল। দীর্ঘ অনেক দিন হলো খানবাড়িতে সে, কিন্তু এতদিনে আজ এই খানবাড়ির প্রতিটা সদস্যকে এতটা কাছ থেকে দেখলো। বিশেষ করে ইরফানের আব্বু ইমরান খানকে। লোকটা বেশ সুস্থ সবল, টান টান শরীরের। লম্বা ইরফান যে তার আব্বু ইমরান খানের পেয়েছে তা ইরফান খানকে দেখেই বুঝল। গম্ভীর ভাব, লম্বা, সুদর্শন, সব কিছুই ইমরান খানের কার্বন কপি হয়েছে। শুধু গায়ের রংটা মা আসফিয়া খানের মতো হলদে ফর্সা। এত লম্বা চওড়া আধ পাক ধরা চুলের ইমরান খানের বয়সের আন্দাজ করতে পারে না আয়না। বিশাল কাচের টেবিলে নানা বিদেশি আর দেশি খাবারে ভরপুর।
যেহেতু সময়টা দুপুর, তাই খাবার টেবিলে ভারী ভোজন ব্যবস্থা রয়েছে। বাহারি খাবারের সমাগমে আয়নার চোখ বারবার বিরিয়ানি ভর্তি রূপোর থালায় যাচ্ছে। ভাবুক মনে আওড়াই, এরা ভাত কেন খায় না? আজীব। এই পাকিস্তান কাশ্মীরে কি তার তার মতো ভাত লাভার নেই? শেষ খেয়েছে মনির বাড়ি, সে পছন্দ করে, সেই সুবাদে আলাদা করে সব সময় রান্না হতো। তাহলে না হলে আয়না দেখেছে চাঁদের হাটেও সবাই সারাদিন নাকে মুখে রুটি পরোটা চেপে। এইসব তার কাছে অখাদ্য মনে হয়। আর এখানে তো আরও জঘন্য, 3 বেলা রাক্ষসটা সবুজ লতাপাতা খাইয়ে যাচ্ছে। ওপেন ইউর মাউথ। পুনরায় ইরফানের শক্ত গলায় চোখ পিটপিট করে তাকাই। ইরফান শীতল দৃষ্টিতে তাকিয়ে হাতে ভেজ ডিশ চামচে নিয়ে মুখের আগায় ধরে। আয়নার গা গুলিয়ে ওঠে এমন খাদ্যে। দাঁত চেপে মুখ বুজে পিছিয়ে যেতে নিলে ইরফান শক্ত হাতে গাল চেপে ধরে ঠোঁট খোলে, তারপর বাধ্য হয়ে সম্পূর্ণ মুখ খুলতে। আয়না ধীরে ধীরে মুখ খোলে, অসহায় দৃষ্টিতে তাকিয়ে। ইরফান ডোন্ট কেয়ার ভাবে খাবার মুখে পুরে পুনরায় ভেজ চামচে নাড়াচাড়া করে শক্ত গলায় বলে, জিদ্দি জিনিস পছন্দ নয় আমার। পরবর্তী সময় থেকে যেন কথার বিপরীতে কিছু না করা হয়। কালো শার্ট পরিহিত ইরফানকে বরাবরই আকর্ষণীয় পুরুষ লাগে। এই মুহূর্তে তাকে আরও দ্বিগুণ আকর্ষণীয় লাগছে। সঙ্গে যোগ হয়েছে তার পেশিবহুল পুরুষালী হাতের মাঝে আয়নাকে খাইয়ে দেওয়া দৃশ্য সকলের নজর কাড়ে। ইমরান খান এক পলক তাকিয়ে নিজের মতো খেয়ে যাচ্ছেন, আর আসফিয়া খান বারে বারে ছেলের কর্মকাণ্ড দেখছেন। ছেলেটাই মেয়ে বলতে অজ্ঞান। এতটা যত্ন ইরফান কাউকে করে না। যত্ন তো দূরের বিষয়, তার মাঝে নিষ্ঠুরতা ছাড়া অন্য কোনো সত্তা আদৌ আছে মা হিসেবে তারও জানা ছিল না। এত ভালোবাসা, এত যত্ন, আদর ইরফান খানের ধাঁচে নেই। কিন্তু এই মেয়ের সান্নিধ্যে সব কিছু উল্টো হচ্ছে। প্রথমে খাবার শেষ হলো ইমরান খানের। ন্যাপকিন দিয়ে ঠোঁট মুছতে মুছতে এদের বিশাল রাজকীয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। পা বাড়াতে যাবে শুনতে পান ইরফানের গম্ভীর গলা, আপনাকে বলেছিলাম দুপুর গড়াবার আগে কাজী হাজির চাই আব্বু হুজুর। কোথায় সে? থামেন ইমরান খান, সঙ্গে থামে বাকি সকলে। খাওয়া বাকি রেখে সকলের দৃষ্টি যায় ইরফান আয়নার উপরে, কিন্তু ইরফান সেদিকে মনোযোগ নয়। তার সম্পূর্ণ মনোযোগ আয়নার খাবারের উপর। একইভাবে খাইয়ে দিচ্ছে তো আবার টিস্যু চেপে ঠোঁটের কোণ মুছে যাচ্ছে। আরেকবার ভেবে দেখো, আয়নার বয়স কম, 18-র আগে আইনিভাবে বিয়ে নিষেধ রয়েছে। ইমরান খানের শান্ত গলার কথা ইরফান চোখ তুলে তাকায়। চোয়াল শক্ত হয়ে ওঠে, কিন্তু মুখের ভঙ্গি খুবই শীতল। ঠোঁট কামড়ে বাঁকা হেসে ঠাট্টার সুরে, আইনের জ্ঞান বাণী আমাকে শোনাচ্ছেন আব্বু হুজুর, যেখানে আইন নির্মাতা আপনার ছেলে নিজেই। কিন্তু হাত দিয়ে থামিয়ে ইরফান চোখের ইশারা করতে খাবার টেবিল থেকে এক হাত দূরে দাঁড়ানো সার্ভেন্ট ফ্রিজ খুলে মেড করা কাস্টার্ড হাত দিয়ে থামিয়ে ইরফান চোখের ইশারা করতে খাবার টেবিল থেকে এক হাত দূরে দাঁড়ানো সার্ভেন্ট ফ্রিজ খুলে মেক করা কাস্টার্ড এনে ইরফানের দিকে এগিয়ে দিতে তা হাতে তুলে আয়নার সামনে রেখে চোখের ইশারায় খেতে বলে। আয়না মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরে, সেখানে চামচ ছোঁয়া, কিন্তু মনোযোগ সেই বাপ ছেলের কথাই। কবে থেকে আমার কথায় কিন্তু এলো আব্বু হুজুর? এইবার থেমে যান ইমরান খান, ইশাকের দিকে তাকিয়ে আদেশ করেন, ব্যবস্থা করো ক্লাস। আর আজ সকল মিডিল ক্যান্সেল। জাঁকজমকপূর্ণ করে সাজিয়ে তোলো সম্পূর্ণ বাড়ি, সম্পূর্ণ কাশ্মীরে এলান করো, সন্ধ্যার মধ্যে সকলের উপস্থিতি নিশ্চিত করো, কেউ যেন বাদ না পড়ে। পুনরায় ইরফান গম্ভীর গলায় নাকচ করে, তার প্রয়োজন নেই। আপাতত ছোট পরিসরে হলেও সম্পূর্ণ কাশ্মীরবাসী আনন্দে ফেটে পড়ুক। আমার একমাত্র শের ইরফান খানের শাদী বলে কথা, সকলে আনন্দে মেতে উঠুক। পরবর্তী আয়োজন বড়সড় না হয় আয়নার 18 বছর পূর্ণ হলেই হবে। ইরফান ভ্রুকুচকে কিছু ভেবে বলে ওঠে, ওকে। দম বন্ধ হয়ে আসে আয়নার। সে ভেবেছিল লোকটা অন্তত 2 বছর সময় দিবে তাকে, কিন্তু এমন সিদ্ধান্তে হাতের কাচের কাস্টার্ড সমেত পাত্র মাটিতে ছুঁড়ে মেরে দৌড়ে ছুটে যায় সিঁড়ি বেয়ে উপরে।
লাফিয়ে ওঠে সাফিয়া সহ আশেপাশের সকল মাথা নত করা সার্ভেন্ট। আয়নার এমন ভয়ঙ্কর কাজে ভয়ে কাঁপে সকলে। ইমরান খান গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে দেখে মেয়েটা ছুটে যাওয়া। পরক্ষণে ছেলের ভয়ঙ্কর আক্রমণমূলক চেহারার দিকে তাকান। আসফিয়া খানও একইভাবে। মেয়েটার কত বড় কলিজা, যার সামনে কেউ টু শব্দ করে না, এমন একটা কাণ্ড ঘটিয়ে গেল। এ যাত্রায় নির্ঘাত ইরফান মেয়েটাকে আঘাত করবেই। ইরফান রাগে দাঁত চেপে হিংস্র দৃষ্টিতে আয়না ছুটে যাওয়া দেখে। তার এই ভয়ঙ্কর দৃষ্টি দেখে আসফিয়া খান আয়নাকে ধমকে ওঠে। কত বড় কলিজা! সজোরে টেবিলে আঘাত হতেই থেমে যান আসফিয়া খান। ইরফানের ভয়ঙ্কর দৃষ্টি দেখে চুপসে যান। ইরফান ঠোঁটে আঙুল চেপে ধরে। এক কথা আমি বারবার রিপিট করি না আম্মি? আপনি ভুলে গিয়েছেন তাকে আমি ব্যতীত কেউ উঁচু আওয়াজে কথা শোনাবে না, আপনিও না। আসফিয়া খান আমতা করে বলেন, তুমি তো পছন্দ করো না এমন বেয়াদবি। তার সব কিছু মঞ্জুর। আর ইরফান খান শের হলে তার বউজান শেরনি। তার তেজ থাকবে না, সেটা বড্ড বেমানান না আম্মি? আসফিয়া খান মাথা নাড়ান। ইরফান তৃতীয় তলায় চোখ বুলিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসেন। আপনার ছেলে পাগল তার প্রতি। একদম তাকে আওয়াজ তুলে কথা শোনাতে আসবেন না। তার যা মর্জি সে তাই করবে। প্রয়োজন হলে সম্পূর্ণ খান বাড়ি ভেঙে গুড়িয়ে দেবে। তার স্বামীর হাত বিশাল, চোখের পলকে কয়েকটা সাম্রাজ্য অনায়াসে তৈরি করে নেবে। অভ্যস্ত করে নিন এসব। এখন ছোট, একটু একটু করে ভবিষ্যতে তা কয়েক গুণ বেশি ছাপিয়ে যাবে। এখন থেকে মানিয়ে নিন। তার পাপও আমার কাছে ফুল। আপনি ভুল করেও তাকে উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি করে কথা বলবেন না, তাহলে আমি ঠিক থাকবো না। আসফিয়া খান খাবারে মনোযোগ হন। ছেলের কথার উপরে কথা বলার সাধ্যই তার নেই। ছেলে যা করে ভেবে চিন্তেই করে, 100% নিশ্চিত থাকেন তিনি। তার জীবনে ছেলের ভালো থাকার সবার উপরে। এই ছেলের জন্য তিনি হিংস্র হতে পারেন, আবার এই ছেলের জন্য আদর্শ শাশুড়িও হতে পারেন। ইরফান খাবার শেষ করে চেয়ার ছেড়ে উঠে চুলের ভাঁজে হাত চালাতে চালাতে সিঁড়ির দিকে যায়। পরক্ষণে থেমে পুরুষালী কাঁধ বাঁকিয়ে আদেশ সুরে বলে, সব কিছুর ব্যবস্থা চাই সন্ধ্যার আগে, কোনো কিছুর যেন কমতি না থাকে। ততক্ষণে আসফিয়া খানের খাওয়া শেষ। মুখে পান চিবোতে শুরু করেন ইরফানের কথাই হেসে। সব ব্যবস্থা হয়ে যাবে, কিছু সময় পর ফ্যাশন ডিজাইনার আসবে, সঙ্গে যা যা প্রয়োজন সব কিছু, তুমি চিন্তা করো না। ইরফান গম্ভীরভাবে সিঁড়িতে পা চালিয়ে উপরে চলে যান। আসফিয়া চারিদিকে তদারকি করে সাফিয়াকে সঙ্গে করে লকারের দিকে ছোটেন। সকল গয়নাগাটি থেকে শুরু করে সব ইরফান ঠিক করে নিয়েছে, কিন্তু বংশীয় গহনা সব লকারে, তা নিতেই ছুটে যান। সময় অল্প, এই অল্প সময়ে সকল ব্যবস্থা করে নিতে হবে। ছেলের বিয়ে হোক সেটা ঘরোয়া, কিন্তু কোনো খুঁত রাখবেন না তিনি। এত সময়ে গ্রামে এলান হয়ে গিয়েছে বিয়ের বিষয়। আসরের আজান পড়তেই ভরে উঠবে সম্পূর্ণ খানবাড়ি। হাঁটুতে মুখ গুজে কেটে যাচ্ছে আয়না। জীবন থেকে গভীর হিসেবে বসেছে সে। জীবন নিয়ে গভীর হিসেবে বসেছে সে। জীবন তাকে তার বলতে কিছুই দেয়নি। ছোটবেলা থেকে কত কত স্বপ্ন ছিল, সব কিছু চোখের সামনে ধ্বংস হয়ে যেতে দেখেছে। তার কপাল এতটা জঘন্য না হলেও পারত। তার সবচেয়ে আপন মানুষ, তার প্রিয়, তার আব্বু আম্মুর মৃত্যুর পর তার সাজানো গোছানো সকল স্বপ্ন ধ্বংস হতে দেখেছে। ধীরে ধীরে কষ্টের পরিমাণ তীব্র হতে হতে জীবনটা জাহান্নামে পরিণত হয়েছে। এই 16 বছর জীবনে কত ভয়ঙ্কর মুহূর্তের শিকার হয়েছে। অত্যাচার নিপীড়ন থেকে পালিয়ে যখন এই কাশ্মীর তার মনের কাছে ছুটে এসেছে, তখন মনে হয়েছে না, এবার সে জীবনের কালো অধ্যায় পাড়ি দিয়ে সুখের মুখ দেখবে। কিন্তু ভাগ্য এই জায়গায় তাকে আঘাত করে। অভিশাপ আমি, তোমার অভিশাপ আমি, আমার ছোঁয়া শুধু ধ্বংস। অভিশাপ আমি, আমার ছোঁয়া শুধু ধ্বংস আর ধ্বংস। মুখ চেপে হু হু করে কেঁদে ওঠে। মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে। এই অল্প বয়সে এত এত চিন্তার পাহাড় তাকে দিশেহারা করে। সে তো ভালো থাকতে চায়, কিন্তু নিয়তি বারবার কেন কষ্ট দেয়? এই কোন বিপদে পড়ল সে? এক বিপদ থেকে ছুটে এসে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বিপদে আটকে গিয়েছে। চারদিক থেকে ঘিরে রেখেছে তাকে।
যেখানে নিজের বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এমন মরণ প্রেম তো সে চায়নি। কেন হলো তার সাথে? হঠাৎ হাতের টান অনুভব হতে চমকে তাকায়। ঠিকভাবে তাকাতে পারল কি তার পূর্বেই পুরুষালীর শক্ত হাতের টানে থুবড়ে পড়ে শক্ত টান টান বুকে। ভীতু হয় আয়ানা। জোরে শ্বাস টেনে নিতে নাকে আসে পুরুষালী পারফিউমে তীব্র সুঘ্রাণ। কেঁপে ওঠে বুক। নিচে করে আসা কর্মে আঘাত করবে না তো? ইরফান হাত টেনে সোজা করে রক্তিম চোখে তাকিয়ে পিছন থেকে ঘাড় সহ চুল শক্ত হাতে চেপে মুখ বরাবর আনিয়ে শক্ত কঠিন গলায়। আমার সাথে তেজ দেখাচ্ছ সুন্দরী? মাথা নিচু করে ফুপিয়ে ওঠে আয়ানা। অনুরোধ করে বলে, আমি প্রস্তুত নই বিয়ের জন্য। ইরফান হিংস্র চোখে তাকিয়ে শক্ত কণ্ঠে তেরা জবাব। তো সাহস নিয়ে মিনমিনে গলায় বলে আয়ানা। আর কিছুদিন। নো। আয়নার ঠোঁট চেপে কেঁপে কেঁপে কাঁদছে। ইরফানের চোয়াল শক্ত হয়ে আসে। গাল চেপে ধরে হিসিয়ে বলে, কি সমস্যা বিয়ে করতে? একদম আমার ধৈর্য পরীক্ষা নেবে না? তাহলে যা হবে তোমার সহ্য ক্ষমতার বাহিরে। আজ যেন আয়নার সাহস বাড়ে। মেয়েটা হাঁসফাঁস করে পুনরায় আওড়ায়। একটু চাঁদের হাটে নিয়ে চলুন, শেষবারের মতো। আর বলবো না। ইরফান গাল ছেড়ে ভ্রু ঘষে ফিজেল হেসে। আপনার সাহসের প্রশংসা করতে হয় সুন্দরী। পালানোর ধান্দা করছেন? চমকে আয়ানা ডানে বামে মাথা নাড়িয়ে চটজলদি বলে। হাহা করে উচ্চস্বরে হেসে ওঠে ইরফান। কি ভয়ঙ্কর আর অদ্ভুত সুন্দর, কিন্তু তাতে মুগ্ধতা নয়, আয়না হিংস্রতা দেখে। এক টানে আয়নাকে বুকে চেপে ধরতেই ভয়ে চিৎকার করে ওঠে আয়না। ইরফান ঠোঁটে ঠোঁট মিলিয়ে সেই আওয়াজ আর বেরিয়ে আসতে দেয় না। 1 মিনিট 2 মিনিট এমন করে 10 মিনিট পেরিয়ে যেতে হাঁপিয়ে ঢলে পড়তে চায় আয়না। ইরফান শক্ত হাতে বুকে চেপে ধরে। আঙুল নিজের বুকের ট্যাটুতে ইশারা করে রহস্যময় গলায় বলে ওঠে, তাকাও। আয়না পিটপিট চোখে তাকায়। ইরফান বাঁকা হেসে জানতে চাই, কি লেখা রয়েছে এই স্থানে? বাধ্য আয়না জবাব করে। আয়ু জান। সময় নিয়ে বলতেই ইরফান হেসে মুখ টেনে মুখ বরাবর করে হাসকি স্বরে বলে, আমার বুকের এই তোমার নামের ট্যাটু জানান দেয় তুমি সম্পূর্ণ আমার সাথে মিশে আমার অস্তিত্ব জুড়ে। এই স্থান তোমার নামে যতবার হালকা হবে ততবার আমি নতুন করে ক্ষত বিক্ষত করে তরতাজা করব, কখনো মিয়ে যেতে দিব না। ঠিক তোমার জন্য এই ইরফান খান সব ছেড়ে দিতে রাজি, কিন্তু তোমাকে বিন্দুমাত্র না। আমার অস্তিত্বে মিশে তুমি আমার আসক্তি, ভয়ঙ্কর আসক্তি, যা ক্ষণে ক্ষণে তীব্র থেকে তীব্র হচ্ছে। এর থেকে তোমার মুক্তি নেই জান। কাঁপে আয়না। ইরফান টেনে বিশাল মিরারে দাঁড় করিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে। মিরারে দৃষ্টি বুলিয়ে গম্ভীর গলায় আদেশ করেন, লোক। ভীতু মেয়েটা পিটপিট করে সেদিকে তাকাতেই নজরে আসে ইরফানের নেশায় বোধ হওয়া লাল লাল দৃষ্টি। নামিয়ে নিতে গেলে পেটের শক্ত হাতের স্পর্শে সাহস হয় না। ইরফান কানে মুখ ঘষে। তুমি প্রেম নাও যে হারিয়ে যাবে, যুবক মনের ভালোবাসা নাও যে সময়ের ব্যবধানে অতৃপ্ত হব। তুমি আসক্তি আমার, যা আমার প্রতিটা রক্তবিন্দুতে মিশে, যাকে ছাড়া এক দণ্ড চলবে না আমার। আমি ইরফান খান কোনো দুর্বলতা রাখিনি, কিন্তু সেই নিয়ম ভঙ্গ তুমি করেছ। আমার থেকে হারাতে চাইবে তো ধ্বংস হয়ে যাবে সব। আই প্রমিস জান, তুমি আমার থেকে হারাবে তো সব ধ্বংস করে দেব। ভয়ে আয়না কি বলবে বুঝে আসে না। ইরফান খানের দৃষ্টি যেখানে পরক সেখানে আয়নার ছোট্ট গিলু একদম নগণ্য। মুখ লুকোতে চায় ভয়ে। সেদিকে ঈগল দৃষ্টি বুলিয়ে ইরফান ভয়ঙ্কর হেসে নিচু হয়ে আয়নার মুখ বরাবর হয়ে, পৃথিবীতে তুমিই সর্বপ্রথম আর এমন একজন ভয়ঙ্কর কিশোরী যার সামনে এই কাশ্মীরে বাদশাহ ইরফান খান মাথা ঝুঁকিয়েছে। বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ তুমি আমার? আর আমার গুরুত্বপূর্ণ জিনিস আমার নজরে আটকে, এর থেকে মুক্তি কোনো কাল মিলবে না। আমাকে সন্তুষ্ট রাখো জান, সব কিছু ভালো থাকবে। আর আমি খারাপ থাকলে সব কিছু জাহান্নামে পরিণত হবে, মনে থাকবে? আয়না মাথা উপর নিচ করে কোনো মতে বলে ওঠে,
থাকবে। ইরফান হেসে আয়নার হাত আঁকড়ে ধরে, ঘর ছাড়তে ছাড়তে বলে ওঠে, আমার সাথে চালাকি নয় আয়ুজান, তোমার বুদ্ধির দৌড় আমার শোবার ঘর পর্যন্ত। কি বিশ্রী শোনালো। আয়না হাঁটে আর গভীর চিন্তা করে, মনে মনে শুধু আওড়াই। প্রয়োজনে প্রয়োজনে মৃত্যু কবুল, কিন্তু প্রয়োজনে মৃত্যু কবুল, কিন্তু আপনাকে নয়। এই জীবনে ভয়ের সাথে বাঁচার থেকে আমি মৃত্যু চাই। মনি, তুমি কিন্তু অবুঝ আয়না এটা জানে না ইরফান খান মৃত আয়নাকেও এক চুলো ছাড় দিতে নারাজ। জানে না তার বুদ্ধিমত্তা আর হিংস্রতার দৌড় কোথায়। আয়না জেনেও যেন আজ দিশেহারা আর বোকা হয়। চাঁদের হাত কুঠিরের সামনে পরপর 6টা খানবাড়ির ইগল আকৃতির সোনালি হুড অর্নামেন্টের গাড়ি এসে থামে। তা দেখে দূরবর্তী স্থানের যতগুলো ঘরবাড়ি ছিল সবগুলো দরজা জানালা বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে। ইরফান খান আর তার হবু বউজানের উপস্থিতিতে সব কিছু হতে হবে শান্ত, নীরব, সুশৃঙ্খল, পরিপাটি। পূর্ব থেকে আসা গার্ড দ্বারা আশপাশের মানুষ সরিয়ে দেওয়া হয়েছে। এখন সব কিছু শূন্য আর শুনশান। আয়না বন্ধ কালো কাঁচ ভেদ করে অস্থির দৃষ্টিতে তাকিয়ে তার শুকনিরের দিকে ছটফট করছে। কখন নামবে, কখন মনির গায়ে মিশে শান্তির নিঃশ্বাস টেনে নিবে। ইস, কতগুলো সময় পরে সে এলো এই খোলা উঠোন আর ছোট কুঠিরে। হঠাৎ হাতে টান অনুভব হতে আছড়ে পড়ে শক্ত উন্মাদ বুকে। লোমবিহীন টান টান আকর্ষণীয় বুক। মুখ থুবড়ে পড়তেই হঠাৎ আটকে ওঠে আয়না। না চাইতেও নিঃশ্বাসের সাথে ভেসে আসে তীব্র পুরুষালী শরীরের সুবাস। একদম মাদক ছড়িয়ে পড়ে মস্তিষ্কে, কিন্তু নিজেকে সংযত করে আয়না। কানে লদিতে নরম ঠোঁটের স্পর্শে পরক্ষণে চোখ চেপে বুঝে নেয়। এখন 3:45 আয়ুজান। হঠাৎ পুরুষালী মন্ত্রমুগ্ধ গলায় এমন সময় নিয়ে বলতে আয়না পিটপিট চোখে তাকায়। হঠাৎ সময় হিসেবের উদ্দেশ্যে বুঝতে পারে না সে। দৃষ্টি আটকায় সুদর্শন মুখমণ্ডলের ভি শেপের ঘন ভ্রুজোড়ায়, যা নিচে সাদা মণিযুক্ত আকর্ষণীয় তীক্ষ্ণ চোখে মারাত্মক নেশার ভাণ্ডার। কি গভীর আর ভয়ঙ্কর দৃষ্টি। সামান্য দৃষ্টি, কিন্তু আয়নার ভিতর কাঁপিয়ে দিতে সক্ষম, যেন চোখের দৃষ্টিতেই শ্বাস আটকে কুপোকাত করে দিবে তাকে। ঠিক রাত 8:40 আমাদের বিয়ে, তারপর তুমি সম্পূর্ণরূপে আমার। চমকাই আয়না। চোখ বড় বড় করে তাকাতেই ইরফান বাঁকা হেসে চোখ মুখে উপচে পড়া চুল ফু দিয়ে উড়িয়ে দেয়। কাঁপে মেয়েটা। ভিলেনটার সঙ্গে সঙ্গে ঘাড়ে নাক ডুবিয়ে দেয়। সেখানে জোরে জোরে নিঃশ্বাস টেনে নিতে এ যাত্রায় মেয়েটা কেমন থরথর করে কাঁপে। সেদিকে তাকিয়ে ইরফান শান্ত গলায় বলে, এই সময়ের আগ পর্যন্ত ক্ষণিকের স্বাধীনতা উপভোগ করে নাও আয়ুজান। ধরে নাও এটা তোমার ওয়েডিং গিফট। আয়না যেন এমন কথায় শখ খেলো। ইরফান মুখ তুলতে তার দিকে ট্যাপ ট্যাপ চোখে তাকিয়ে। ইরফান মুচকি হেসে কপালে চুম্বন করতেই চোখ বুজে পুনরায় খোলে। পুরুষালী শক্ত হাতে থুতনি চেপে প্রেমময় সুরে বলে ওঠে, তোমার জন্য কতটা তৃষ্ণার্থ আমি বুঝো তুমি। আয়না তাকিয়ে কেমন স্থির হয়ে পড়ে সে, নড়চড় করতে পারে না। ইরফান ফের শোধায়, তুমি এই পাষাণ হৃদয়ের তরতাজা ফুল, যার নেশায় উন্মাদ আমি। একটা ভয়ঙ্কর হৃদয়ে রাজ করা রানী তুমি। তোমার জন্য জাস্ট মরে যাচ্ছি আমি, জাস্ট মরে যাচ্ছি। যাকে ধারালো ছুরি কিংবা বন্দুকের আঘাতে ক্ষতবিক্ষত করা যায় না, তাকে তুমি প্রতিনিয়ত ধ্বংস করছো। আমার নিয়মে বাধা সবকিছু তোমার উপস্থিতিতে তছনছ হয়ে পড়েছে। এত পাগল কেন করছো আয়োজন? সত্যি তুমি এই কাশ্মীরে বাদশাহ ইরফান খানের মৃত্যুর সব আয়োজন নিয়ে জন্মেছ? দেখতে নাজুক, কিন্তু তোমার শক্তি আমাকে হেলিয়ে রেখেছে। আয়না কি বলবে? সে তো এই পুরুষের মুখে ভালো খারাপ কিছুই শুনতে চায় না। প্রেমময় কথা তো নয়ই। যে পুরুষ হিংস্র, যে মানুষকে আঘাত করে তৃপ্ত, সে কি করে প্রেমময় সুরে কথা বলে? এমন প্রেমের বাণী তার কাছে অভিনয় আর পৈশাচিক নির্যাতনের পূর্ব ফাঁদ মনে হয়। আয়না খুব করে বিশ্বাস করে এই ভয়ঙ্কর ভিলেন নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না, কাউকে না।
কিন্তু মেয়েটা এটা বুঝতে পারে না ইরফান খান নিজ বলতে শুধু তার আয়ুজানকেই বোঝে, আর কিচ্ছু না। গো জান। কপালে চুমু খেয়ে ইরফান গম্ভীর গলায় বলে। আয়নার অবুঝ মন ধরে নেয় ইরফান তাকে সত্যিই ক্ষণিকের মুক্তি দিচ্ছে, কিন্তু আদৌ কি তাই? মেয়েটা উৎসাহে চোখে হাসে, কি আনন্দ! কিন্তু সেই আনন্দে শিকারী দৃষ্টিতে চোখ বুলিয়ে যাচ্ছে দানবটা। একজন গার্ড দরজা খুলে দিতে আয়না উৎফুল্ল মনে বেরিয়ে যেতে চায়, তখন পুনরায় শক্ত হাতে চেপে ধরায় বুক মুচড়ে ওঠে আয়নার। ভীতুভাবে ধীরে ঘাড় ঘুরিয়ে ইরফানের ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে থমকে যায়। ইরফান টেনে বুকে চেপে। আবার কি হলো বুঝে আসে না আয়নার।